আসসালামু আলাইকুম সবাইকে। গত ক্লাসে আমরা পড়েছিলাম জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে। জারণ বিক্রিয়া কিভাবে ঘটে, বিজারণ বিক্রিয়া কিভাবে ঘটে, এই সমস্ত টপিক নিয়ে আমরা গত ক্লাসে ক্লিয়ার করে এসেছি। তো আমরা আজ পর্যন্ত যতটুকু পড়া পড়েছি তার মধ্যে রয়েছে বিক্রিয়ার দিকের ভিত্তিতে রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, যেটা ছিল একমুখী এবং উভমুখী বিক্রিয়া। বিক্রিয়ার তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, যেটাতে আমরা পড়েছি তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া। এরপর ছিল ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। এক্ষেত্রে আমরা শুধু জারণ বিজারণ বিক্রিয়াটা পড়েছি। জারণ কিভাবে ঘটে, বিজারণ কিভাবে ঘটে, এই টপিকটা নিয়ে আমরা পড়াশোনা করেছি। আজকে আমরা পড়ব এই জারণ বিজারণ বিক্রিয়াকে আবার কয়েকটি ক্লাসিফিকেশনে ভাগ করা যায়। আবার আমরা নন রেডক্স বিক্রিয়া নিয়ে কিন্তু এখনও পড়াশোনা করিনি। আজকে নন রেডক্সটা নিয়েও পড়াশোনা করবো ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের নতুন টপিকটা নিয়ে। তাহলে চলো আজকে আমরা পড়বো ইলেকট্রনের স্থানান্তরের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়াকে দুভাগে ভাগ করা যায়। আমরা আগেই পড়ে এসেছি জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া। জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া যে কাকে বলে, যেখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া। আর নন রেডক্স বিক্রিয়া হলো যেখানে ইলেকট্রনের কোনো রকমের আদান প্রদান ঘটবে না। তো চলো আজকে রেডক্স বিক্রিয়ার ক্লাসিফিকেশনে আমরা পড়ি। রেডক্স বিক্রিয়াকে আবার 4 ভাগে ভাগ করা হয়: সংযোজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া। এই প্রত্যেকটা ক্লাসিফিকেশন নিয়ে আজকে আমরা ডিটেলসে পড়াশোনা করব ইনশাল্লাহ। প্রথমে রয়েছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কি? সংযোজন কথাটা শুনে বোঝা যাচ্ছে যেখানে কি হবে, যুক্ত হবে। তাহলে দুই বা ততোধিক যৌগ বা মৌল যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ফেরাস ক্লোরাইড লিখেছি এবং ক্লোরিন লিখেছি। ফেরাস ক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড নামক নতুন একটি যৌগ গঠন করেছে, যেখানে একটি যৌগ একটি মৌলের সাথে বিক্রিয়া করে নতুন একটি যৌগ সৃষ্টি করেছে। আবার এক্ষেত্রে দেখো হাইড্রোজেন গ্যাস ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করেছে। এক্ষেত্রে হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, ক্লোরিনও একটা মৌলিক পদার্থ, মানে একটা মৌল। একাধিক মৌল যুক্ত হয়ে একটা যৌগ গঠন করেছে। তাহলে এখানে দুটি ঘটনা ঘটছে: যৌগ এবং মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে, মৌল এবং মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। তাহলে এই জন্য এখানে কথাটা বলা হয়েছে দুই বা ততোধিক যৌগ কিংবা মৌল। তাহলে যৌগ যুক্ত হতে পারে, মৌলও যুক্ত হতে পারে। যুক্ত হয়ে তারা যেই নতুন একটা পদার্থ তৈরি করে সেটা অবশ্যই কি হয়, যৌগ হয়। যে নতুন যৌগটা তৈরি করে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন, যেখানে আমরা একাধিক পদার্থ কী করে থাকি, যোগ করে থাকি, এডিশন করে থাকি। এই কারণে এটার নাম হয়েছে এডিশন রিঅ্যাকশন বা সংযোজন বিক্রিয়া। এখন সংযোজন বিক্রিয়া কি সেটা আসলে আশা করি আমরা তখনও বুঝে গিয়েছি। সোজা কথা যদি আমরা বলি, দুই বা ততোধিক পদার্থ, এই যে একটা পদার্থ দুইটা আরেকটা পদার্থ, দুই বা ততোধিক পদার্থ, সেটা মৌল হোক কিংবা যৌগ হোক, যুক্ত হয়ে নতুন একটি যৌগ সৃষ্টি করে। যে প্রক্রিয়ায় এই যৌগটা সৃষ্টি করে সেই বিক্রিয়াটার নামই হচ্ছে আসলে সংযোজন বিক্রিয়া। এখন সংযোজন বিক্রিয়ার মধ্যে আমরা এই যে দ্বিতীয় বিক্রিয়াটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস দুইটাই কিন্তু মৌলিক পদার্থ, এরা কেউ কিন্তু যৌগ না। তো একাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে যখন একটা যৌগ সৃষ্টি করে তার একটা স্পেশাল নাম রয়েছে, সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। এটা কিন্তু এক প্রকার সংযোজন বিক্রিয়া, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে যেহেতু কোনো যৌগ যুক্ত হয়নি, দুইটাই মৌলিক পদার্থ সৃষ্টি হয়েছে, তখন এর একটা স্পেশাল নাম রয়েছে, সেটাকে কি বললাম, সংশ্লেষ বিক্রিয়া বা সিনথেসিস রিঅ্যাকশন। তাহলে সংযোজন বিক্রিয়া এবং সংশ্লেষ বিক্রিয়া নিয়ে আশা করি আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা পড়ব বিযোজন বিক্রিয়া নিয়ে। তাহলে সংযোজন বিক্রিয়া আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে আশা করি। এরপর আমরা পড়ব বিযোজন বিক্রিয়াটা নিয়ে। তাহলে চলো বিযোজন বিক্রিয়া কাকে বলে দেখে নিই। বিযোজন বিক্রিয়া নাম শুনে আশা করি এটা তো বোঝা যাচ্ছে যেখানে কি ঘটবে, বিয়োজন ঘটবে, ভাঙন ঘটবে। কোনো যৌগকে ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত করার প্রক্রিয়ার নাম হচ্ছে বিযোজন বিক্রিয়া। অর্থাৎ এখানে কি ঘটছে, একটা যৌগ যেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে একাধিক কী তৈরি করবে, মৌল পরিণত করতে পারে, যৌগও
পরিণত করতে পারে। তাহলে যে দেখো এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড লিখেছি আমি, সেটা ভেঙে গিয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করেছে। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড কিন্তু একটা যৌগ, সেই যৌগটা ভেঙে গেল, যেটাকে আমাদের তাপ প্রদান করতে হয়েছে। ডেল্টা চিহ্ন দিয়েছি আমি এখানে, ডেল্টা চিহ্ন মানে বোঝানো হয় ডেল চিহ্ন, যেটা দ্বারা বোঝানো হয় তাপ প্রদান করা। তাহলে তাপ প্রদানের মাধ্যমে এই ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগটাকে ভাঙা হলো, সেটা ভেঙে গিয়ে দুইটা যৌগ তৈরি করলো, একটা হচ্ছে দুইটা পদার্থ সৃষ্টি করলো, একটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং একটা হচ্ছে ক্লোরিন গ্যাস। এক্ষেত্রে ক্লোরিন গ্যাসটা তো মৌলিক পদার্থ একটা গ্যাস, কিন্তু ফসফরাস ট্রাইক্লোরাইড হচ্ছে একটা যৌগ। তাহলে একটা যৌগ ভেঙে গিয়ে একটা যৌগ এবং একটা মৌল সৃষ্টি করেছে। এই যে একটা যৌগ ভেঙে গিয়ে একটি মৌল এবং একটি যৌগ সৃষ্টি করা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে একটা বিযোজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তো এক্ষেত্রে একটা যৌগ অবশ্যই ভাঙতে হবে, এবং যৌগটা ভেঙে কি হতে পারে, একাধিক যৌগ হতে পারে, একাধিক মৌল সৃষ্টি হতে পারে, বা একটা যৌগ একটা মৌল সৃষ্টি হতে পারে। এই ছিল আমাদের বিযোজন বিক্রিয়া। আর এবার আসো আমাদের দ্বিতীয় বিক্রিয়াটার ক্ষেত্রে। এখানে দেখো পানির অণুটাকে ভাঙা হলো। তো পানি একটা যৌগ, সেই যৌগটাকে ভাঙা হলো, সেটাকে ভাঙলে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস কী হলো, আলাদা হলো। তাহলে একটা যৌগ যেটা হচ্ছে ভেঙে গেল বা বিয়োজিত হলো, ভেঙে গিয়ে দুইটা গ্যাস উৎপন্ন করলো, একটা হাইড্রোজেন গ্যাস যেটা মৌলিক পদার্থ, একটা অক্সিজেন গ্যাস একটা যৌগিক মৌলিক পদার্থ, দুইটা মৌলিক পদার্থের সৃষ্টি করলো। তাহলে পানিতে যদি আমি বিদ্যুৎ চালনা করি বা তড়িৎ চালনা করি, তাহলে পানির অণুটা ভেঙে যাবে, পানির যৌগটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস তৈরি করবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তাহলে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, যেখানে তড়িৎ চালনা করার মাধ্যমে পানিটাকে ভেঙে ফেলা হয়, সেটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমরা যদি সুন্দর করে সংজ্ঞা দিতে চাই, সংজ্ঞাটা দাঁড়াচ্ছে পানিতে তড়িৎ চালনা করলে পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, এটাকে বলা হয় পানির তড়িৎ বিশ্লেষণ। আশা করি সবার বিযোজন বিক্রিয়াটা এবং তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটা নিয়ে একটা ধারণা হয়ে গিয়েছে। তাহলে আমাদের সংযোজন বিক্রিয়াটা কী ছিল, যেখানে এক বা একাধিক মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ যুক্ত হয়ে একটা যৌগ সৃষ্টি করবে। আর বিযোজন বিক্রিয়া ঠিক তার অপোজিট, যেখানে একটা যৌগিক পদার্থ ভেঙে যাবে বা একটা যৌগ ভেঙে যাবে, ভেঙে গিয়ে একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ সৃষ্টি করবে। তাহলে এরপর আমরা পড়ব প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া এবং বিয়োজন বিক্রিয়ার পর আমরা কী নিয়ে পড়ব, প্রতিস্থাপন বিক্রিয়া। চলো তাহলে দেখে নিই প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। এই যে দেখো সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলা হয় যেটাকে। প্রতিস্থাপন বিক্রিয়ায় যে ঘটনাটা ঘটে সেখানে হচ্ছে একটা মৌল একটা যৌগ থেকে যে কোনো একটা র্যান্ডম মৌলকে কী করে ফেলে, সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে নিজে সেই স্থানটা কী করে নেয়, দখল করে নেয়। তাহলে এখানে দেখো জিঙ্ক একটা মৌল, এই মৌলটা হাইড্রোজেন সালফাইড নামক একটা যৌগ থেকে হাইড্রোজেন মৌলটাকে কী করে দেয়, সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে নিজে সেই স্থানে বসে যায়। তাহলে দেখো হাইড্রোজেনের জায়গায় জিঙ্ক বসে গেল, যেটা জিঙ্ক হাইড্রোজেন সালফাইড থেকে হয়ে গেল জিঙ্ক সালফাইড, এবং হাইড্রোজেনটাকে সে সরিয়ে দিয়ে আলাদা করে বসিয়ে দিল, যেটা হাইড্রোজেন গ্যাসে পরিণত হলো। অর্থাৎ যেখানে ঘটনাটা কী ঘটছে তাহলে বলো তো, ঘটনাটা হচ্ছে একটা মৌলিক পদার্থ একটা যৌগ থেকে একটা মৌলকে সরিয়ে নিজে সেই স্থান দখল করে যে বিক্রিয়া ঘটায়, সে বিক্রিয়াটার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। মানে আরেকজনকে সরিয়ে সে নিজে সেই স্থানটা দখল করে নেয়, নিজে সেই স্থানে প্রতিস্থাপিত হয়, তাই এই বিক্রিয়াটার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, কোনো যৌগের একটি মৌল বা যৌগমূলককে অপর কোনো মৌল বা যৌগমূলক, শুধু যে মৌলকে সরাইতে হবে তেমন কথা নেই, যৌগমূলকও হতে পারে, অপর কোনো মৌল বা যৌগমূলক দ্বারা প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে, প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়ে থাকে। তাহলে আশা করি প্রতিস্থাপন বিক্রিয়াটা ক্লিয়ার হয়েছে। তাহলে আসো এখানে আমরা দ্বিতীয় বিক্রিয়াটাকে দেখি। সোডিয়াম কপার সালফেট থেকে কপারকে কী করে দিল, এই যে অপসারণ করে দিল, প্রতিস্থাপিত করে দিল, এবং নিজে কপারের জায়গায় বসে সোডিয়াম সালফেট যৌগ গঠন করলো। তাহলে কোনো একটা মৌল একটা যৌগ থেকে একটা মৌলকে সরিয়ে দিল, সরিয়ে নিজে সেই স্থানটা দখল করে নিল, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়ে থাকে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন অর ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডিসপ্লেস করে দেয়, তার প্লেসটা থেকে তাকে সরিয়ে দেয়, সেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া। তো এখানে আসলে কে কাকে সরাবে এটা একটা কথা আছে না, মেইনলি এখানে অধিক সক্রিয় মৌল দ্বারা কম সক্রিয় মৌলটা কি হবে, প্রতিস্থাপিত হবে। অর্থাৎ যেই মৌলটা অধিক পরিমাণে সক্রিয়, সে তার শক্তি বেশি, সে কম সক্রিয় মৌলটাকে সে তার জায়গা থেকে কি করে দেবে, সরিয়ে দেবে। এখন সক্রিয়তা টপিকটা নিয়ে আমরা একটু ডিটেলসে পড়তে গেলে আমাদেরকে যেতে হবে 11 চ্যাপ্টারে।
আমরা যখন 11 চ্যাপ্টারটা পড়বো তখন আমরা সেখানে এই টপিকটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাহলে আপাতত আমরা শুধু পড়ব প্রতিস্থাপন বিক্রিয়াটা কাকে বলে, যে বিক্রিয়ায় একটি মৌল বা অধিক সক্রিয় মৌল অন্য কোনো যৌগ হতে একটা কম সক্রিয় মৌলকে কি করে দেয়, সরিয়ে দেয়, সরিয়ে নিজে সেই স্থানটা দখল করে, সেটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এক্ষেত্রে জিঙ্ক এবং হাইড্রোজেনের মধ্যে জিঙ্কের সক্রিয়তা বেশি, তাই জিঙ্ক হাইড্রোজেনকে দ্রুত কি করে দিতে পেরেছে, প্রতিস্থাপিত করে দিতে পেরেছে। একইভাবে সোডিয়াম এবং কপারের মধ্যে সোডিয়ামের সক্রিয়তা বেশি, তাই সোডিয়াম কপারকে প্রতিস্থাপন করে দিয়ে আলাদা করে দিয়ে নিজে সেই স্থানটা দখল করে নিয়েছে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে আশা করি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে আমরা পড়ব আমাদের আরেকটা যে টপিকটা বাকি থাকলো সেটা হচ্ছে দহন বিক্রিয়া। তাহলে আমরা এখন পর্যন্ত সংযোজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে পড়ে ফেলেছি। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা কি, তাহলে দহন বিক্রিয়া। তাহলে চলো জারণ বিজারণ বিক্রিয়ার লাস্ট টপিকটা আমরা পড়ে নিই, সেটা হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া কাকে বলে, কোনো মৌলকে বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয়ে থাকে দহন বিক্রিয়া। এটা শুনে অনেকটা কঠিন মনে হচ্ছে, তাহলে চলো আমরা ব্যাপারটাকে সহজ করে নিই। এই যে দেখো, মিথেন গ্যাস সে অক্সিজেনের সাথে কী করলো, বিক্রিয়া করলো। একটা গ্যাস বা একটা যৌগ বায়ুর অক্সিজেনের সাথে কী করলো, বিক্রিয়া করলো। বিক্রিয়া করে দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করলো, অক্সাইড। তাহলে কার্বনের অক্সাইড তৈরি করলো। তাহলে একটা যৌগ বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ওই মৌলের অক্সাইডে পরিণত করলে যে প্রক্রিয়াটা ঘটে সেটার নাম হচ্ছে কি, দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়া আবার বলছি কাকে বলে, একটা মৌলকে বা যৌগকে যখন আমি বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালাম বা তাপ দিলাম, তখন ওই উপাদানটার অক্সাইড হলো, ওই কার্বনের অক্সাইড সৃষ্টি হলো, কার্বন ডাই অক্সাইড, অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে মেনলি বলা হয়ে থাকে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ায় দেখো আমি এখানে একটা কথা লিখেছি, দহন বিক্রিয়ায় সাধারণত তাপ উৎপন্ন হয়ে থাকে। দহন বিক্রিয়াতে সবসময় আমরা বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটিয়ে থাকি। ফলে এখানে সবসময় বিক্রিয়াটা যেই পাত্রে তুমি সংগঠিত করো না কেন, বিক্রিয়াটা গরম হয়ে যাবে, কারণ বিক্রিয়াটাতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়ে থাকে। দহন বিক্রিয়াতে সবসময়ই তাপ উৎপন্ন হবে, এটা সবসময় একটা কি, তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসে, দহন বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া, দহন বিক্রিয়া অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া হলে আমাদেরকে সেটা কী দিয়ে লিখতে হবে, প্লাস তাপ দিয়ে লিখতে হবে না, প্লাস ডাল দিয়ে লিখতে হবে। সেটা আমরা তাপ হারি ও তাপ উৎপাদী বিক্রিয়া ক্ষেত্রে ডিটেলসে পড়েছি। তাহলে দহন বিক্রিয়া কী বললাম, দহন বিক্রিয়া হচ্ছে যেখানে কোনো মৌল বা যৌগকে অক্সিজেনের সাথে কী করা হবে, পোড়ানো হলে ওই মৌল বা যৌগের যে মৌলটা ছিল সেটা কিসে পরিণত হবে, অক্সাইডে পরিণত হবে। এই হচ্ছে দহন বিক্রিয়া। তাহলে এর মাধ্যমে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার যে 4টা ক্যাটাগরি ছিল সেই 4টা ক্যাটাগরি কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। দেখো, সংযোজন বিক্রিয়া কাকে বলে, যেখানে একাধিক মৌল বা যৌগ বিক্রিয়া করে নতুন একটা যৌগ সৃষ্টি করবে। বিযোজন বিক্রিয়া কাকে বলে, যেখানে একটা যৌগ ভেঙে যাবে, ভেঙে গিয়ে মৌল বা যৌগ সৃষ্টি করবে। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, যেখানে একটা সিঙ্গেল মৌল একটা যৌগ থেকে ওই একটা মৌলকে কী করে দিবে, প্রতিস্থাপিত করে নিজে সেই স্থানে বসে যাবে বা নিজে সেই স্থানটা দখল করে নেবে। এরপর হলো দহন বিক্রিয়া, যেখানে কোনো একটা যৌগ কী করে, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, যেটা প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে এবং অক্সাইড তৈরি করে, সেটাকে বলা হয় দহন বিক্রিয়া। তাহলে এই যে আমরা এতক্ষণ যে 4টা বিক্রিয়া নিয়ে পড়লাম, এই প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়ার অন্তর্ভুক্ত। এখন আমরা জানি রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া কী ঘটে, ইলেকট্রনের আদান প্রদান ঘটে। তাহলে যেই 4টা বিক্রিয়া আমরা এতক্ষণ পড়েছি, প্রত্যেকটা বিক্রিয়াতে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে। এবার আসুন নন রেডক্স বিক্রিয়া, মানে কি, যেখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না, এরকম ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না এমন বিক্রিয়া আছে আমাদের দুটি, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, একটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে চলো আমরা এখন নন রেডক্স বিক্রিয়া বা নন রেডক্স বিক্রিয়ার 2টা প্রকারভেদ, প্রশমন বিক্রিয়া এবং অধঃক্ষেপণ বিক্রিয়া নিয়ে আলোচনা করি। তাহলে আসো নন রেডক্স বিক্রিয়া, যে নন রেডক্স বিক্রিয়া, এই নন রেডক্স বিক্রিয়া 2টা, একটা হচ্ছে প্রশমন, একটা হচ্ছে অধঃক্ষেপণ। প্রশমন কথাটা শুনে বোঝা যাচ্ছে একজন আরেকজনকে প্রশমিত করে দিবে। প্রশমন মানে হচ্ছে নিউট্রালাইজ করে ফেলা, একজন আরেকজনকে নিউট্রাল করে ফেলবে। এক্ষেত্রে কী ঘটে, জলীয় দ্রবণে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে
লবণ ও পানি উৎপন্ন করার বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। জলীয় দ্রবণে আমরা যখন অ্যাসিড এবং ক্ষারকে বিক্রিয়া করব, অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে একটা প্রশমিত যৌগ সৃষ্টি করবে বা নিউট্রাল যৌগ সৃষ্টি করবে, যেটাকে বলা হয় লবণ, এবং সাথে সে পানি উৎপন্ন করবে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে, বিক্রিয়া করে একটা নিউট্রাল যৌগ সৃষ্টি করবে, যেটা কোনো অ্যাসিডও না, যেটা কোনো ক্ষারও না, সেটাকে আমরা মেনলি লবণ হিসেবে চিনি, এবং সাথে উপজাত হিসেবে কি তৈরি করবে, পানি তৈরি করবে। সেই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এরপরে আসো, তাহলে আশা করি প্রশমন বিক্রিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। সোজা কথা, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি প্রক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এরপর আসো অধক্ষেপণ বিক্রিয়া। অধক্ষেপ, যেটাকে বলা হয় তলানি জমা। অধক্ষেপ বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যেখানে একাধিক পদার্থ যুক্ত হবে, একাধিক যৌগ যুক্ত হবে, যৌগ যুক্ত হওয়ার পরে যে নতুন যৌগটা সৃষ্টি হবে তার মধ্যে একটা যৌগ কি হয়ে যাবে, তলানিতে জমে যাবে। যে পাত্রে সংগঠিত করব সেই পাত্রের তলদেশে জমে যাবে কিছু একটা পদার্থ, সেটাকে বলা হয় অধক্ষেপ বিক্রিয়া। তাহলে অধক্ষেপ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় উৎপন্ন যৌগ অধক্ষেপ হিসেবে পাত্রের তলদেশে জমা হয় তাকে বলা হয় অধক্ষেপ বিক্রিয়া। তাহলে এখানে দেখো, সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট বিক্রিয়া করলো, তাহলে দুইটাই কিন্তু যৌগ, দুইটা যৌগ বিক্রিয়া করলাম, বিক্রিয়া করার পর সিলভার ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট তৈরি করা হলো। এক্ষেত্রে যে সিলভার ক্লোরাইড যৌগ যেটা তুমি দেখতে পাচ্ছ, সেটা একটা কঠিন পদার্থ বা অবক্ষেপ হিসেবে বা অধক্ষেপ হিসেবে কী করবে, পাত্রের তলদেশে জমা পড়বে, যেটাকে আমরা এভাবে তীরচিহ্ন দিয়ে লিখতে পারি। এখানে আমার প্রিন্টিং মিস্টেক, এখানে তীরচিহ্নটি পড়েনি, তাহলে এই তীরচিহ্ন দ্বারা আমরা বুঝতে পারবো যে এই যৌগটা কি হয়ে গিয়েছে, পাত্রের তলদেশে জমা হয়ে গিয়েছে। তাহলে অধক্ষেপ বিক্রিয়া কাকে বলে? দুইটা যৌগ, একাধিক যৌগ হতে পারে, একাধিক যৌগ বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পরে যে নতুন যৌগগুলো সৃষ্টি করবে তার মধ্যে যে কোনো একটা যৌগ কি হয়ে যাবে, পানিতে বা পাত্রের তলদেশে দ্রবীভূত হয়ে যাবে। যে এই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে অধক্ষেপ বিক্রিয়া। তাহলে অধক্ষেপ বিক্রিয়া কি, আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। নন রেডক্স বিক্রিয়া সম্পর্কে তাহলে আমরা কি জানলাম? নন রেডক্স বিক্রিয়া হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া ঘটাবে, একটা অধক্ষেপ বিক্রিয়া ঘটাবে। নন রেডক্স বিক্রিয়া হচ্ছে আমাদের দুই প্রকার, প্রশমন এবং অধক্ষেপ। তাহলে আমরা এখন আজকে যে টপিকটা নিয়ে পড়লাম সেটা কি দাঁড়ালো? ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ পড়তে গিয়ে আমরা পড়েছি জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া আমরা চার ধরনের বিক্রিয়া নিয়ে পড়ছি। একটা হচ্ছে সংযোজন, একটা বিযোজন, একটা প্রতিস্থাপন, একটা দহন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া যেখানে সংযোজন হবে, যুক্ত হয়ে নতুন যৌগ সৃষ্টি হবে। বিযোজন বিক্রিয়া যেখানে যৌগ ভেঙে যাবে, ভেঙে গিয়ে নতুন যৌগ বা মৌল সৃষ্টি হবে। প্রতিস্থাপন বিক্রিয়া যেখানে একটা মৌল আরেকটা যৌগ থেকে আরেকটা মৌলকে কী করে দিবে, প্রতিস্থাপিত করে দিবে। এবং সর্বশেষ পড়ছি দহন বিক্রিয়া, যেটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে অক্সাইড তৈরি করবে। এরপর আমরা পড়েছি নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া যেখানে জারণ বিজারণ ঘটবে না, মানে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না, সেরকম হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, অন্যটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া বা অধক্ষেপ বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কী করে? অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, অর্থাৎ নিউট্রাল পদার্থ তৈরি করে, সেটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। এবং অধক্ষেপ বিক্রিয়াটা কী দাঁড়ালো? অধক্ষেপণ বিক্রিয়া হচ্ছে দুই বা ততোধিক যৌগ বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পরে নতুন দুই বা ততোধিক যৌগ সৃষ্টি করবে। সেই যৌগগুলোর মাধ্যমে একটা যৌগ কী হবে, পাত্রের তলদেশে তলানি হিসেবে জমা থাকবে। এই বিক্রিয়াটাকে বলা হয় অধক্ষেপণ বিক্রিয়া। তাহলে আজকে আমাদের পড়া ছিল এতটুকুই, ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদের সম্পূর্ণ ডিটেলস। তাহলে এটার মাধ্যমে কিন্তু আমরা রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তন টপিকটা কমপ্লিট করে ফেলেছি। আশা করি সবাই ধরতে পেরেছো। আমরা বিক্রিয়া দিকের ভিত্তিতে পড়ে ফেলেছি, বিক্রিয়া তাপের পরিবর্তনের বিক্রিয়াতে পড়ে ফেলেছি এবং ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতেও পড়ে ফেলেছি। এটার মাধ্যমে আমাদের রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়াটা কমপ্লিট হলো। আমাদের এরপরের টপিকটা হচ্ছে লা-শাতলিয়ান নীতি। লা-শাতলিয়ান নীতির আগে আমাদেরকে একটু বিশেষ কয়েকটা বিক্রিয়া আছে সেটা পড়তে হবে। সেটা পড়ে লা-শাতলিয়ান নীতির মাধ্যমে আমরা আমাদের এই চ্যাপ্টারটা, তোমাদের কেমিস্ট্রি বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা রয়েছে সেটা ইনশাল্লাহ শেষ করব। তাহলে দেখা হবে পরের ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।